গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা এখন আলোচনা করব যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের শিল্প রয়েছে সেই শিল্পগুলি নিয়ে। সাধারণত আজকের আমাদের আলোচনার পার্ট হচ্ছে যে শিল্পগুলি সাধারণত র মেটেরিয়াল বেসড, অর্থাৎ যে শিল্পগুলির জন্য কাঁচামাল একান্ত প্রয়োজন, সেই সব শিল্পগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। সাধারণত শিল্প কাকে বলে? শিল্প কাকে বলে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই আমাদের মনে আসবে যে প্রাকৃতিক যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক যে বিভিন্ন কাঁচামালগুলি আমরা পাচ্ছি সেগুলি বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে সেগুলোকে আরও উন্নত করে কার্যকারী করে মূল্যবান সম্পদে যেগুলো আমরা ব্যবহার করছি, এই যে পদ্ধতি সেটাকেই কিন্তু আমরা বলছি শিল্প। অর্থাৎ যদি তোমাদের একটা সাধারণত উদাহরণ দিই, খুব সাধারণ উদাহরণ, ধরো একটা লৌহ আকরিক, মানে লৌহ আকরিক তুমি একটা মাটি থেকে কুড়িয়ে লৌহ আকরিক পেলে। ল্যাটেরাইট মাটিতে আমরা সবাই জানি লৌহ আকরিক কিছু পরিমাণে থাকে। সেটা নিয়ে গিয়ে আমি কোনো কিছু লোহার জিনিস তৈরি করতে পারবো? পারবো না। সেটাকে সঠিকভাবে প্রসেসিং করতে হবে, বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করতে হবে, প্রক্রিয়াজাত করে সেটাকে একটা শিল্পে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ কোনো একটা কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়াজাত মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার ফলে সেটাকে সঠিকভাবে সঠিক নিয়মের মাধ্যমে তাদেরকে সেই কাঁচামালটিকে যখন সম্পদে পরিণত করা হচ্ছে তখনই তাকে কিন্তু আমরা বলছি যে সঠিক, তখনই আমরা তাকে কিন্তু বলছি যে শিল্প। এই শিল্পগুলির মধ্যে অনেক ধরনের শিল্প রয়েছে। কিছু শিল্প রয়েছে কৃষিকাজ ভিত্তিক, মানে কৃষিকাজের সাথে সাথে সে শিল্পগুলি হয়, যেমন চা বা চা, পাট, এগুলো কৃষিকাজও আছে এবং তার সাথে সাথে কিন্তু শিল্প ব্যবহার হয়। এছাড়াও কিছু কাঁচামাল বেশ শিল্প রয়েছে, যেমন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প পুরোপুরি কিন্তু কাঁচামালের উপর ডিপেন্ড করেই কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প কিন্তু গড়ে উঠেছে। এছাড়া বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এই শিল্পগুলো কিন্তু কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কার্পাস বস্ত্রবায়ন শিল্প, বস্ত্রবায়ন শিল্প কিন্তু এর বিপরীত বিশেষ করে কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে চা, পাট এগুলো তো কাঁচামাল, মানে এগুলো তো কৃষি থেকে আসছে, তাহলে তুলোটাকে কেন আপনি আলাদা আলোচনা করছেন? তার কারণটা হচ্ছে এই যে পাট এবং চা, এই যে কৃষিজ যে ফসলটা, এটাকে কিন্তু ডাইরেক্টলি আমরা ব্যবহার করতে পারি কিছু কিছু জায়গায়। যেমন পাট যে শাক, সেই পাট শাকটাকে কিন্তু আমরা প্রক্রিয়াজাত করতে হচ্ছে না, আমরা নর্মাল ব্যবহার করছি। চা যে গাছ, সেই গাছটা বয়সে যখন কেটে দিচ্ছে, সেই চা গাছের কাণ্ডটা নিয়ে কিন্তু বিভিন্ন আসবাবপত্র তৈরিতে আমরা ব্যবহার করছি। কিন্তু কার্পাস বয়ন শিল্প, যে কার্পাসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পুরো কার্পাসটাই শিল্পে ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু অন্য কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। সেই জন্য কিন্তু এই কার্পাস, তারপরে এই লৌহ ইস্পাত শিল্প, এই ধরনের বিভিন্ন শিল্পগুলি বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এইগুলোকে কিন্তু র মেটেরিয়াল বেসড বা কাঁচামাল ভিত্তিক শিল্প হিসেবে কিন্তু বলা হয়ে থাকে। সাধারণত যে শিল্প, আমাদের পশ্চিমবঙ্গের শিল্প থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারি। তার জন্য কিছু আমাদের রাজ্যের কিছু চাহিদা রয়েছে, দেশের চাহিদা রয়েছে এবং বিদেশেও আমাদের পশ্চিমবঙ্গে কিছু শিল্পের চাহিদা রয়েছে। সেগুলো থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণে ইকোনমি, আমাদের পশ্চিমবঙ্গের যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে সেটাকে অনেক উন্নত করে তুলতে পারি। এই যে শিল্প গড়ে উঠছে, এই শিল্প গড়ে ওঠার কিন্তু বিশেষ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু কোনো একটা অঞ্চলে শিল্প গড়ে ওঠে। কী কী সেই কারণ? প্রথম কারণ হচ্ছে লোকেশন অফ ইন্ডাস্ট্রি, মানে কোন জায়গায় ইন্ডাস্ট্রিটা গড়ে তুলছি। যেমন আমাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি হাতের কাজের কোনো একটা কাজ করে তুলি তাহলে কি প্রচুর এখানে চাহিদা বৃদ্ধি পাবে, তাই তো? সুন্দরবন অঞ্চলে যদি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সুন্দরবন অঞ্চলে যদি মৎস্য শিল্প যদি গড়ে তুলি তাহলে সেখানে কিন্তু মৎস্য শিল্প ভালো গড়ে উঠবে, কারণ কি সেখানে কাঁচামালটা আমরা বেশি পাবো। বা লৌহ ইস্পাত শিল্প কোন জায়গায় গড়ে তোলা উচিত বলো দেখি? লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা উচিত যেসব অঞ্চলগুলি থেকে লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল, অর্থাৎ কোনগুলো লৌহ আকরিক, কয়লা, ডলোমাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, এই খনিগুলোর কাছাকাছি যদি আমরা শিল্প গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সঠিকভাবে আমরা সেই শিল্পটাকে উন্নত করে তুলতে পারবো।
এরপরে আছে র মেটেরিয়ালস, অর্থাৎ কি শিল্পে র মেটেরিয়াল যদি সঠিকভাবে যথেষ্টভাবে আমরা না পাই তাহলে কিন্তু সেই শিল্পকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারবো না। কারণ একটা শিল্পের ভিত্তি অর্থাৎ বেসই হচ্ছে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল। পাওয়ার, শক্তি, কোনো একটা কাঁচামাল থেকে সেটা প্রক্রিয়াজাত করে শিল্পতে পরিণত করে একটা উপকারী সম্পদ বা একটা গুণমান মূল্যবান সম্পদে পরিণত করতে গেলে কিন্তু আমাদের শক্তির একান্ত প্রয়োজন। কী শক্তি? জলবিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি এবং বিভিন্ন কাজে এখন বিভিন্ন অপ্রচলিত শক্তিও কিন্তু ব্যবহার হয়ে আসছে। এইসব শক্তিগুলোর প্রভাবেই কিন্তু কোনো একটা জায়গার শিল্পকে আরও সঠিকভাবে উন্নত করে তুলতে আমরা পারবো। এরপরে আসছে বিভিন্ন ধরনের মার্কেট বা চাহিদা। চাহিদা বলতে কি বোঝানো হচ্ছে এখানে? বিভিন্ন ধরনের চাহিদা, যেই সব অঞ্চলে বাজারের চাহিদা বেশি থাকবে সেই অঞ্চলে কিন্তু শিল্প আমরা বেশিভাবে উৎপাদন করতে পারবো। অর্থাৎ কি চাহিদা যে জিনিসের বেশি হবে সেই জিনিসের কিন্তু উৎপাদনও বেশি হবে। বর্তমান দিনে যে মাস্কের কি আগে আমরা ব্যবহার করতাম? করলেও খুব অল্প পরিমাণে করতাম, তাই তো? বর্তমানে চাহিদাটা উত্তর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি যে জিনিসের চাহিদা যত বৃদ্ধি পাবে সেই জিনিস তত বেশি উন্নত কিন্তু হবে। ট্রান্সপোর্ট, কোনো একটা জিনিসকে কিন্তু বাজারজাত করা, তার কাঁচামাল আনানো, সেটাকে প্রক্রিয়াজাত করে সেটাকে আবার বাজারে পাঠানো, এই যে টোটাল ট্রান্সপোর্ট ব্যবস্থা যত সুন্দর হবে যে অঞ্চলে, সেই অঞ্চলে কিন্তু শিল্প তত সুন্দরভাবে গড়ে উঠবে। এছাড়া লেবার, শিল্পের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। যত বেশি শ্রমিক পাওয়া যাবে সেই সব যত বেশি এবং গুণমান উন্নত মেধাসম্পন্ন উন্নত প্রযুক্তিবিদ্যা সম্পন্ন শ্রমিক পাওয়া যাবে, সেই শিল্পকে তত সুন্দরভাবে কিন্তু গড়ে তোলা যাবে। এরপরে প্রথম যে শিল্পটা আমাদের পশ্চিমবঙ্গে আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে স্টিল, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গের মধ্যে এই আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু ভারতবর্ষের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটা শিল্প পশ্চিমবঙ্গেতে অবস্থিত। এই যে লৌহ ইস্পাত শিল্প, এই লৌহ ইস্পাত শিল্প প্রথম কিন্তু স্থাপিত হয় আমাদের পশ্চিমবঙ্গে কত সালে? 1874 সালে কিন্তু সেটি স্থাপন করা হয়। কোথায় স্থাপন করা হয়? কুলটিতে স্থাপন করা হয়। পরবর্তীকালে এই লৌহ ইস্পাত শিল্প, এই কুলটি লৌহ ইস্পাত শিল্পের নাম করা হয় IISCO, অর্থাৎ ইস্কো এই নামটা করা হয়ে থাকে। এর পরবর্তীকালে বিভিন্নভাবে লৌহ ইস্পাত শিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সাধারণত এই পশ্চিমবঙ্গের যে ইকোনমি, সেই ইকোনমিকে গড়ে তুলতে কিন্তু লৌহ ইস্পাত শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। লৌহ ইস্পাত শিল্পের বিভিন্ন ধরনের র মেটেরিয়ালগুলো থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের আকরিক লোহা, লাইমস্টোন, ডলোমাইন, ম্যাঙ্গানিজ, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পে ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই র মেটেরিয়ালগুলোই কিন্তু সাধারণত যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু লৌহ ইস্পাত শিল্প বেশি উন্নত হয়েছে। কোন কোন জায়গায় লৌহ ইস্পাত শিল্প, কী কী কারণের জন্য লৌহ ইস্পাত শিল্প বেশি গড়ে উঠেছে? এই যে পয়েন্টগুলো বললাম, আগের যে পয়েন্টগুলো, সেগুলোর সাথে প্রায় তোমরা মিলই পাবে, কারণ এইগুলো হচ্ছে কমন পয়েন্ট। অর্থাৎ কি র মেটেরিয়াল, পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্পের জন্য র মেটেরিয়াল কোথা থেকে পাই? রানীগঞ্জ, আসানসোল, ঝরিয়া, এইসব অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা আমরা পাই। এছাড়া বিভিন্ন ধরনের লাইমস্টোন পাই মির্জাপুর থেকে এবং ম্যাঙ্গানিজ, ডলোমাইট পাই রাংপুর থেকে। আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি দুর্গাপুর স্টিল কোম্পানির জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের ডিভিসি প্রকল্প এবং বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই পাই। কমিউনিকেশনের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের রেলপথ রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, সেই সবের প্রভাবে কিন্তু আমরা কমিউনিকেশন সঠিকভাবে করতে পারি। বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে, অর্থাৎ কি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জন্য বিভিন্ন ধরনের বন্দর রয়েছে। কিরম ধরনের বন্দর? যেমন হচ্ছে আমাদের কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এই সব বন্দরের মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে শিল্পকে ব্যবহার করতে পারি বা আদান প্রদান করতে পারি। ডিমান্ড, বিভিন্ন ধরনের দুর্গাপুর স্টিল আসানসোল এলাকায় বিভিন্ন ধরনের ডিমান্ড রয়েছে। কলকাতা যে বড় শহর, সেই শহরে কিন্তু লৌহ ইস্পাতের একটা যথেষ্ট ডিমান্ড রয়েছে। সেই ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আরও বেশি পরিমাণে ইস্পাত তৈরি হতে পারে। জলের যে প্রয়োজন, সেই জলের প্রয়োজন কিন্তু আমি জানি নদীমাতৃক দেশ, এবং এছাড়াও বিশেষ করে দামোদর নদ থেকে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিশেষ পরিমাণে কিন্তু জল কিন্তু সাপ্লাই করা হয়ে থাকে।
পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এইসব অঞ্চল থেকে প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু পশ্চিমবঙ্গে এইসব শিল্পে কাজ করার জন্য আসে। এবার চলো দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের স্টিল প্ল্যান্টগুলো রয়েছে সেই স্টিল প্ল্যান্টগুলো কী কী। প্রথমেই বললাম 1874 সালে স্থাপন করা হয়েছিল কুলটিতে লৌহ ইস্পাত শিল্প প্রথম, এবং পরবর্তীকালে যার নাম করা ইসকো, ISSCO। এটা প্রথম 1900, এর পরবর্তীকালে এটা কিন্তু ফার্স্ট ফ্যাক্টরি অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমেই তোমাদেরকে বললাম। পরবর্তীকালে কিন্তু এই ইসকো কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই অঞ্চলে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রানীগঞ্জ, ঝরিয়া এবং রামগড় থেকে কিন্তু পাওয়া যেতে পারে। এছাড়াও এর যে আয়রন, এর যে আয়রনটা কিন্তু মেন আসে সিংভূম এবং ঝাড়খণ্ড থেকে। ওয়াটার যে যেটা জল আসে কিন্তু দামোদর, প্রথমে বললাম দামোদর নদী থেকে কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে জল আসে। এবং এই ইসকো এটা 1972 থেকে 73 সালে এটা কিন্তু চলে যায় আমাদের সরকারের আন্ডারে, অর্থাৎ সরকারিভাবে কিন্তু এটাকে লৌহ ইস্পাত শিল্প উৎপাদন করা শুরু হয়। এছাড়া পরবর্তীকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয় কত খ্রিস্টাব্দে? 1959 খ্রিস্টাব্দে। এবং এই ফ্যাক্টরি পরবর্তীকালে 1965 থেকে 1992 সালে এই ফ্যাক্টরি কিন্তু আরও উন্নত করা হয়। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই পরবর্তীকালে এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুইভাবে কী কী ভাগ? একটা হচ্ছে ডিএসপি, মানে এএসপি। ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এবং তারপরে হচ্ছে আলিয়া স্টিল প্ল্যান্ট। এই দুই স্টিল প্ল্যান্টের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত স্থাপন করা হয়। এবং পরবর্তী সালে 1973 সালের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে সরকার থেকে এই যে সেল SAIL স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর আন্ডারে কিন্তু ইস্পাত কারখানা গড়ে ওঠে, এবং সেই ইস্পাত কারখানায় কিন্তু আরও বেশি পরিমাণে সরকারের দায়িত্বভারে এবং সরকারের কেন্দ্রে এইগুলো কিন্তু আরও বেশি পরিমাণে উন্নত হতে শুরু করে। এছাড়াও কিছু যে লৌহ ইস্পাত শিল্পে যেহেতু হিউজ একটা চাহিদা রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের প্রাইভেট কিছু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। প্রাইভেটগুলো কোনগুলো? সেগুলি হচ্ছে মেদিনীপুরের শালবনীতে যেমন রয়েছে JSW স্টিল প্ল্যান্ট, এছাড়াও গুপ্তিমানিতে গড়েছে ওঙ্কার স্টিল প্ল্যান্ট, আসানসোলে গড়ে উঠেছে বানসান স্টিল প্ল্যান্ট। এইসব অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের বেসরকারি স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। এছাড়া টিসকো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিশেষ লৌহ ইস্পাত শিল্পের বিশেষ গুরুত্বপূর্ণ নাম হচ্ছে টিসকো। এই টিসকো সাধারণত কোন অঞ্চলে টিসকো সাধারণ পুরো নাম কি? দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। এটা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা এবং মুম্বাই রেলপথের মাধ্যমে কিন্তু এখানে যাতায়াত করা হয়ে থাকে। এছাড়াও এই অঞ্চলে যে সুবর্ণরেখা এবং খার্গি নদী এই অঞ্চলে কিন্তু জল সাপ্লাই করে থাকে। এছাড়াও বিভিন্ন জায়গা যেমন উড়িষ্যা, ঝরিয়া, বোকারো বিভিন্ন জায়গা থেকে কোক কয়লা কিন্তু এই অঞ্চলে কিন্তু সাপ্লাই হয়ে থাকে। এইগুলো গেল সাধারণত পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের ইস্পাত কারখানাগুলি রয়েছে। এই ইস্পাত কারখানাগুলি হওয়ার কিছু অসুবিধা রয়েছে। কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়? প্রথম সম্মুখীন হচ্ছে কোক কয়লা। লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রচুর পরিমাণে উন্নত মানের কোক কয়লার প্রয়োজন হয়, সেটা কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না। ল্যান্ড অর্থাৎ কি, প্রচুর মডার্নাইজেশনের ফলে কিন্তু ল্যান্ডের একটা সমস্যার সৃষ্টি হয়, কারণ লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন পড়ে। বিভিন্ন ধরনের মেশিন বলতে কি, লৌহ ইস্পাত শিল্পর কারখানাগুলি যেগুলো পুরোনো দিনে স্থাপন করা হয়েছে সেখানে সব পুরোনো ধরনের মেশিনে প্রোডাক্টের ক্ষমতাও কিন্তু কম থাকে, সেজন্য নতুন ধরনের মেশিনের চাহিদা কিন্তু সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে। কারণ কি, কারণ অন্যান্য দেশ বা অন্যান্য রাজ্যে কিন্তু আরও নতুন টেকনোলজি ব্যবহার করার ফলে উৎপাদন ক্ষমতা এবং উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় কিন্তু এই অঞ্চলে কিছু খানিকটা কমে এসেছে। এবং যেহেতু এই কাজটি যথেষ্ট কষ্টসাধ্য, সেই জন্য সবসময় কিন্তু ওয়ার্কার সঠিকভাবে কিন্তু পাওয়া যায় না। তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে এই লৌহ ইস্পাত শিল্পের বিশেষ কিছু সম্ভাবনার কথাও কিন্তু উল্লেখ করা যেতে পারে। কি র মেটেরিয়াল অর্থাৎ কি, বিভিন্ন জায়গার কিন্তু সঠিকভাবে র মেটেরিয়াল, কয়লা, আকরিক, স্পঞ্জ,
বিভিন্ন ধরনের রিসার্চের মাধ্যমে কোন কোন অঞ্চলে সঠিকভাবে র মেটেরিয়াল রয়েছে সেগুলো কিন্তু নজর রাখা হচ্ছে। এবং নতুন নতুন ধরনের কেন্দ্র স্থাপন করতে হবে, যেই কেন্দ্রে লৌহ ইস্পাত শিল্পগুলোকে আরও সুন্দরভাবে স্থাপন করা যেতে পারে এবং তার সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনকোয়ারি কিন্তু আমরা পেতে পারি। বিভিন্ন জায়গায় লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ডিমান্ড তৈরি করতে হবে। ডিমান্ড বলতে এখানে কি, প্রতিটা শিল্পে দেখবে ডিমান্ড কথাটা তোমরা পাবে। ডিমান্ড বলতে কি বোঝানো হচ্ছে এখানে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি না আমাদের কি লাগবে, সেই ডিমান্ডটা কিন্তু কোনো একটা কোম্পানি বা কোনো একটা জায়গায় তারা কিন্তু সৃষ্টি করে। কীরকম ধরনের ডিমান্ড, ধরো এই যে আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে হবে, সেই ডিমান্ডটা তো ওরা আমাকে দেখালো যে মোবাইল ফোন ব্যবহার করলে এই সুবিধাগুলো তোমরা পাবে, আমরা তো জানতাম না। সুতরাং কোনো একটা শিল্পকে উন্নত করার জন্য তোমাকে ডিমান্ডটা জনসাধারণের সামনে রাখতে হবে এবং যে প্রোডাক্টিভ যে উৎপাদন, সেই উৎপাদনকে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু লৌহ ইস্পাত শিল্প আরও উন্নত করা যেতে পারে। এর পরবর্তীতে আছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি বিভিন্ন ধরনের যে কটন টেক্সটাইলগুলো রয়েছে সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কীভাবে কিন্তু উন্নত করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা এখন করব। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সাধারণত প্রথম কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয় কোথায়, আমাদের পশ্চিমবঙ্গে স্থাপন করা হয়। ভারতবর্ষের মধ্যে প্রথম টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়, আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করে 1818 খ্রিস্টাব্দে কোথায়, ঘুষুরিতে প্রথম কিন্তু কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়। এবং এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পরবর্তীকাল আমাদের এই যে পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রায় সবথেকে তৃতীয় পুরনোতম বড় ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা খুব ভালো দিক হচ্ছে যে যতটা কাঁচামাল এর প্রোডাক্টিভও কিন্তু ঠিক ততটা, মানে যদি 1 কিলো কাঁচামাল থাকে তার প্রোডাক্টিভও কিন্তু 1 কিলো আমরা বস্ত্রই কিন্তু পাবো। সেই জন্য এই অঞ্চল এই বস্ত্রবয়ন শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি পরিমাণে উন্নত লাভ করেছে। কেন, কোন কোন অঞ্চলে উন্নত লাভ করেছে, হুগলি নদীর দুধারে শ্রীরামপুর, শ্যামনগর, সোদপুর, বেলগড়িয়া, টিটাগড় প্রভৃতি অঞ্চলে কিন্তু এই শিল্পের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চল না, আরও যদি অন্যদিকে যাই বালুরঘাট, নর্থ দিনাজপুর, বালুরঘাট কোথায় আছে, নর্থ দিনাজপুরে এবং বড়জোড়া, বাঁকুড়াতে কিন্তু এই বস্ত্রবয়ন শিল্পেরও কিন্তু শিল্প কারখানা এবং শিল্পের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। এই যে বস্ত্রবয়ন শিল্প, এই বস্ত্রবয়ন শিল্প উন্নত কেন হয়েছে, সেই উন্নত হওয়ারও কিন্তু কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি। কি কি উন্নত হওয়ার কারণ লক্ষ্য করতে পারছি, সাধারণত পশ্চিমবঙ্গ অঞ্চলে হিউমিড ওয়েদার, এই যে আর্দ্র অঞ্চল রয়েছে, এই আর্দ্র অঞ্চলে কিন্তু এই বস্ত্রবয়ন শিল্পের ব্যবহার এবং বস্ত্রটা কিন্তু অতিরিক্ত পরিমাণে লাগে, অর্থাৎ কি এই অঞ্চল অতিরিক্ত আর্দ্র এবং উষ্ণ আর্দ্র, অর্থাৎ কি আমাদের অতিরিক্ত ঘাম হয়। ঘামের সময় যদি আমরা একটু সিনথেটিক জামা কাপড় পরি তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়। যদি আমরা কটন মানে সুতির জামা কাপড় যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে দেখবে আমাদের কিন্তু সেখানে কিন্তু অনেকটা কমফর্টেবল হয়। সুতরাং এই অঞ্চলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সেই চাহিদাটা রয়েছে। এবং শুধু এই বস্ত্রবয়ন এই চাহিদার জন্য কিন্তু তুলো চাষও কিন্তু ভালো হচ্ছে এবং তার সাথে সাথে শিল্পটাও কিন্তু আরও সুন্দরভাবে লক্ষ্য করতে পারছি। বিভিন্ন ধরনের সাপ্লাই, অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিদ্যুৎ লাগছে, কোথা থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, ব্যান্ডেল, কোলাঘাট, বজবজ, কাশীপুর, এইসব অঞ্চলগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে যে বস্ত্রবয়ন শিল্পে যথেষ্ট সাহায্য কিন্তু আমরা পেয়ে থাকি। কমিউনিকেশন, সাধারণত হুগলি নদী এবং হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে ওয়াটার বডিগুলো রয়েছে সেই ওয়াটার বডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বিদ্যুৎ বা জলপথের মাধ্যমে কিন্তু কাঁচামাল আনা এবং বাজারজাত করা সেটা কিন্তু অনেক সহজ এবং সহজলভ্য হয়ে উঠেছে। তো এছাড়া কমিউনিকেশনের জন্য কী কী রয়েছে, পূর্বের যে রেলপথ, সাউথ ইস্টার্ন রেলপথ, সাউথ ইস্টার্ন রেলপথ, ইস্টার্ন রেলপথ এবং ন্যাশনাল হাইওয়ে 2, 3, 2, 6, 34, 36 বিভিন্ন ধরনের যে ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে সেই হাইওয়েগুলোর মাধ্যমে কিন্তু কাঁচামাল আনা এবং বাজারজাত করা এবং শিল্পের বিভিন্ন কাজে কিন্তু সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। এবং ওয়ার্কার তো রয়েছে, আমরা জানি বিভিন্ন যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কার এই অঞ্চলে কিন্তু আমরা পেয়ে থাকি। ডিমান্ড, সাধারণত এই যে আমাদের যে অঞ্চলে আমাদের পূর্ব অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল এবং বাংলাদেশ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে সুতির জামা কাপড়ের চাহিদা
বেশি। সেই চাহিদাকে আরও বৃদ্ধি করতে হবে এবং বৈদেশিক ক্ষেত্রে কিন্তু আরও উন্নত করতে হবে, তাহলে দেখব আমাদের এই শিল্প কিন্তু আরও বেশি উন্নত করা যাচ্ছে। অর্থাৎ এই বস্ত্রবয়ন শিল্পের এই কারণগুলোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে সঠিক এবং বেশি পরিমাণে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। এই বস্ত্রবয়ন শিল্পেরও কিন্তু কিছু প্রবলেম আমরা লক্ষ্য করতে পারি। কি কি ধরনের প্রবলেম আমরা লক্ষ্য করতে পারি? সাধারণত বস্ত্রবয়ন শিল্প কাঁচামালটা কিন্তু সবসময় ডিপেন্ডেবল। কেন ডিপেন্ডেবল? কারণ আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চলে কিন্তু কার্পাস চাষ হয় না। কার্পাস চাষ কোত্থেকে হয়? আমাদের দক্ষিণ ভারত এবং বিদেশে কিছু জায়গা রয়েছে, বিদেশে কিছু দেশ রয়েছে, সেখান থেকে যে কার্পাসের কাঁচা মাল সেটা কিন্তু আমদানি করতে হয়। সুতরাং সেখানে একটা খরচারও বৃদ্ধি হচ্ছে। যদি নিজের দেশে চাষ করা হতো, আমাদের নিজের রাজ্যে চাষ করা হতো, তাহলে কিন্তু সেটাকে আরও বেশি আমরা ব্যবহার করতে পারতাম। বিভিন্ন ধরনের পুরনো মেশিনপত্র ব্যবহার করার ফলে সেই সব অঞ্চলে কিন্তু বস্ত্রের যে কোয়ালিটি এবং বস্ত্রের যে উৎপাদন তাও কিন্তু অনেকটা কম। বিভিন্ন ধরনের কম্পিটিশন সৃষ্টি হয়েছে, অর্থাৎ কি, যেহেতু এই বস্ত্র বয়ন শিল্পের একটা চাহিদা প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ পূর্ব ভারত এবং পূর্ব ভারতে রয়েছে, সুতরাং বা উত্তর এবং উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে যেটা রয়েছে, সুতরাং অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো, অন্যান্য যে জেলাগুলো রয়েছে এবং সেই জেলাগুলো থেকে শুরু করে এবং বিভিন্ন বাইরের দেশেও কিন্তু বস্ত্রবয়ন শিল্পে আরও বেশি উন্নত করা হচ্ছে এবং সেই আন্তর্জাতিক বাজারে কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে পড়ছে। সেই জন্য কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন ধরনের শ্রমিক অসন্তোষ এবং শ্রমিক ছাঁটাই কেন হচ্ছে? যখনই মডার্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তাহলে কি একটা যন্ত্র অনেকগুলো শ্রমিকের কাজ করে নিচ্ছে, অর্থাৎ কি শ্রমিক ছাঁটাই সৃষ্টি হচ্ছে এবং শ্রমিক ছাঁটাই যেই হচ্ছে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হচ্ছে। কোনো একটা শিল্পে যদি এত শ্রমিক ছাঁটাই এবং শ্রমিক অসন্তোষ হয়, তাহলে কিন্তু সেই শিল্প সঠিকভাবে গড়ে উঠতে পারে না, সেখানে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের পসিবিলিটি রয়েছে। পসিবিলিটি বলতে কি, বিভিন্ন ধরনের ইন্টারনাল ডিমান্ড রয়েছে। ইন্টারনাল ডিমান্ডটাকে বাড়াতে হবে, মানে আভ্যন্তরীণ যে ডিমান্ডগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সুতির বস্ত্র ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, সেগুলোর জন্য কিন্তু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কিন কোন জামা কাপড়ে ভালো হয়, কোন কাপড়টা ব্যবহার করলে আমরা সঠিকভাবে মাস্কটা সঠিক ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলোকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে দেখব যে চাহিদাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়াও ইন্টারন্যাশনাল যে মার্কেট রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারে কিন্তু এই সুতির বস্ত্রের বিপুল পরিমাণে একটা চাহিদা রয়েছে এবং সেই চাহিদাকে আরও বৃদ্ধি করতে হবে। চাহিদাকে যদি আমরা আরও বৃদ্ধি করতে পারি, তাহলে সেই সব অঞ্চলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অনেক অর্জন করতে পারবো। বিভিন্ন এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ কি, বস্ত্র বয়ন শিল্পে বিভিন্ন ধরনের শ্রমিকের চাকরির ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের যত শ্রমিক এই বস্ত্রবয়ন শিল্পেতে চাকরি করতে পারবে, তারা কিন্তু বেশি কিছু পরিমাণে টাকা ইনকাম করতে পারবে, অর্থাৎ কি, এই শিল্পকে তারা উন্নতি করার কথা কিন্তু তারা ভাববে। পশ্চিমবঙ্গে যে ধরনের ক্লাইমেট রয়েছে, সেই ক্লাইমেটের জন্যই কিন্তু বস্ত্রবয়ন শিল্প আরও উন্নত করা যেতে পারে। কারণ এখানে উষ্ণ আর্দ্র জলবায়ু হওয়ার কারণে এই অঞ্চলে যে ধরনের পোশাকের ডিমান্ডটা বেশি, তা হচ্ছে সুতির বস্ত্র। সুতির বস্ত্র কোত্থেকে পাই? এই যে বস্ত্রবয়ন শিল্প, কটন থেকে কিন্তু আমরা, কার্পাস থেকে কিন্তু সুতির বস্ত্র আমরা পেয়ে থাকি। সুতরাং এই বস্ত্রগুলি পেয়ে থাকার ফলে তার ডিমান্ডটা বৃদ্ধি হওয়ার ফলে শিল্পেরও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি লাভ করতে থাকবে। এরপরেই যেটা আসে সেটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। এই একটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আমরা কাকে বলবো এবং কিভাবে বলবো? ফুড প্রসেসিং বলতে কি, আমরা সাধারণভাবে বিভিন্ন ধরনের শস্য সম্বন্ধে কিন্তু জ্ঞান লাভ করে এসেছি। আলু, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের শস্য সম্বন্ধে কিন্তু জ্ঞান লাভ করে আসি বা জানি, বা বিভিন্ন ধরনের খাদ্য, মানে কাঁচা, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো সম্বন্ধে কিন্তু আমরা জেনে থাকি। কিন্তু এইগুলোকে কিন্তু সঠিকভাবে প্রক্রিয়াজাত করে একটা ইন্ডাস্ট্রি নামকরণ করা হচ্ছে। কিভাবে সেটা করা হচ্ছে একটু যদি তোমরা ভেবে দেখো, বিভিন্ন ধরনের যে ফলগুলি রয়েছে, মানে আপেল, আঙুর, এই যে ফলগুলি রয়েছে, বা বিভিন্ন ধরনের সবজি, আলু, পটল, কুমড়ো, এইগুলোকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত না করি, সেটা কিন্তু সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কি, ধরো আলু, এই যে আলু ধরো 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বাড়িতে রাখলে কিন্তু পচে যাবে। সেই আলুটাকে যদি রোদে শুকিয়ে চিপস বানিয়ে যদি আমরা রেখে দিই, সেটা কিন্তু অনেক দিন আমরা রাখতে পারবো। তাহলে কি,
আলুটাকে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল কাজেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে আরও যে ফসলগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের মুরব্বা এইগুলো তৈরি করার ফলে কিন্তু সেইগুলোকে আমরা সংরক্ষণ করতে পারছি। এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচা যে জিনিসগুলো রয়েছে মাছ, মাংস, ডিম, এইগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু সংরক্ষণ করা হবে, তাহলে কিন্তু তার চাহিদাও কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে। এই যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কী কীভাবে ফুড প্রসেসিং করা হয় সেগুলো আমরা দেখে রাখি। চলো, প্রসেসিং অফ 6 আর্গো ক্লাইমেট জোন, মানে এই যে ক্লাইমেট জোনের মাধ্যমে, ক্লাইমেট জোনের জন্য কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু এইটাকে তৈরি করা হচ্ছে। তা অর্থাৎ কেমন, যে আমাদের 6টা ঋতুর দেশ, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকম টেম্পারেচার থাকে, সব সবজি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি 12 মাসে শীতকাল থাকে তাহলে কিন্তু সহজে সবজি কিন্তু পছন্দ হতো না। প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় ভারতবর্ষে। এই ধানটাকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তী সময় 1 বছরে একবার চাষ করে সারা বছর কিন্তু সেই ধানটাকে আমরা সঠিকভাবে খেতে পারব। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ পটেটোস অ্যান্ড লিচিস, অর্থাৎ লিচু এবং পটেটো উৎপাদনে কিন্তু এটা ভারতবর্ষের মধ্যে কিন্তু দ্বিতীয়তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ এটাকে সঠিকভাবে যদি যখনই আমরা সংরক্ষণ করব সেটাকে কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু আমরা সেগুলোকে সেইভাবে সাপ্লাই করতে পারবো। এবং পরবর্তী যে বিভিন্ন ধরনের ফসলগুলি রয়েছে, বিভিন্ন ধরনের সবজি এবং ফসলগুলি রয়েছে, সেগুলো থেকেও কিন্তু আমরা সঠিকভাবে সেগুলোকে আমরা সংরক্ষণ করে সেখান থেকে ফুড ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটের মাধ্যমে ড্রাই ফ্রুটও সংরক্ষণ করা হয়, বিভিন্ন ধরনের কাঁচা মাংসও সংরক্ষণ করা হয়ে থাকে। সাধারণত এই যে ফুড সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রায় 0.25% অ্যাভারেজ গ্রোথ হয়েছে 2010 থেকে 2011 সাল অবধি। এবং এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে প্রায় এখানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট করা হচ্ছে। কত পরিমাণে এমপ্লয়মেন্ট করা হয়? প্রায় 2,71,000 এখানে কিন্তু এমপ্লয় করা হয়েছে 2010 এবং 11 সালে। এখানে প্রচুর মানে ইনভেস্ট করা হচ্ছে, অর্থাৎ কি এই যে শিল্পটাকে যত বৃদ্ধি পাচ্ছে এবং এটাকে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ইনভেস্ট করা চলছে। বিভিন্ন ধরনের ফুড প্র্যাঙ্ক তৈরি করা হচ্ছে, কোথায় কোথায় মালদা, বান্দ্রা, মালদা কিন্তু এখানে করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা চাকগারিয়াতেও কিন্তু করা হয়েছে। এছাড়া শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে, সুলতানপুর দক্ষিণ চব্বিশ পরগনায়, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বিভিন্ন ধরনের ফুড প্রজেক্ট এবং ফুড প্রকল্প কিন্তু গঠন করা হয়েছে। প্রায় 256 ইউনিট অপারেশন করা এই ফুডের ওপরে ডিপেন্ড করে। এবং এই যে ফুডকে যত বেশি উন্নত করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু বিদেশি মুদ্রা এবং ফুডকে আরও বেশিভাবে ব্যবহার করতে পারবো। সাধারণত বিভিন্ন রিসার্চ সেন্টারের মাধ্যমে বিভিন্ন উন্নত মানের ফসল এবং উন্নত মানের গাছ উৎপন্ন হওয়ার পরে প্রচুর পরিমাণ থেকে সেখানে কিন্তু ফসল এবং সবজি কিন্তু আমরা পেয়ে থাকি। কী কী ধরনের ফসল এখানে আমাদের চাষ করা হয়, কী কী ধরনের ফসল কী কী ধরনের আমাদের হয়ে যায় ফুড প্রক্রিয়াজাত করা হয়ে থাকে? সাধারণত ভেজিটেবল ফুড, অর্থাৎ কি যেগুলো চাষের মাধ্যমে করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রসেস করা হয়ে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পোলট্রি, মাংস, মাছ, দুধ, তারপর বিভিন্ন ধরনের ভাত, রাইস, বিভিন্ন ধরনের তৈল শস্য এবং ফুড প্র্যাঙ্ক বিভিন্নভাবেই কিন্তু আমরা বিভিন্নভাবেই কিন্তু এই শস্যগুলোকে সংরক্ষণ করে থাকতে পারি। পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে কী কী ধরনের ফুড ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে চলো সেটা একবার আমরা চোখ বুলিয়ে নিই। সাধারণভাবে ডেয়ারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে কোথায় কোথায়? ডানকুনি এবং হরিশডাঙ্গাতে ডেয়ারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ওয়াইন ইন্ডাস্ট্রি অর্থাৎ মদ শিল্প গড়ে উঠেছে কোথায়? কল্যাণী এবং ভদ্রকালীতে কিন্তু এই ফুড প্রসেসিং গড়ে উঠেছে। এছাড়াও লাইট বেভারেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কোথায় কোথায় গড়ে উঠেছে? সেটা তারাতলা এবং রানীনগর। মিনারেল ওয়াটারের যে ইন্ডাস্ট্রি, মিনারেল ওয়াটারে এখন প্রচুর পরিমাণে চাহিদা সৃষ্টি হয়েছে। মিনারেল ওয়াটার কোথায় কোথায় তৈরি হয়েছে? কল্যাণী, বহরমপুরে মিনারেল ওয়াটার কিন্তু তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়েছে। মিট অ্যান্ড পপুলারিটি ইন্ডাস্ট্রি আরামবাগে তৈরি করা হয়েছে। ফিশ ইন্ডাস্ট্রি জয়পুর, ফ্রেজারগঞ্জ, বকখালি এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফিশ ইন্ডাস্ট্রি কিন্তু স্থাপন করার কথা ভাবা হচ্ছে। এই যে ফুড ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, এই ফুড ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পিছনে কারণটা কি? এই ফুড ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পিছনে কারণটা কি?
কারণটা যদি আমরা লক্ষ্য করি র মেটেরিয়াল, কারণ আমরা কি জানি পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিজ ফসল কিন্তু পাই, যেমন ধান, চাল, গম, এছাড়াও বিভিন্ন ধরনের ফল, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের সবজি কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই। অর্থাৎ সেটাকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করে বাজারজাত করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ আমরা উপার্জন করতে পারবো। এবং প্রচুর এখানে জনসংখ্যার দিক দিয়ে কিন্তু প্রায়ত সপ্তম আমাদের পশ্চিমবঙ্গ। তো জনসংখ্যার দিক দিয়ে এত বৃদ্ধি হওয়ার ফলে তাদের কিন্তু খাদ্যের চাহিদাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। তো খাদ্যের চাহিদা যেহেতু তাদের কাছে প্রচণ্ড বেশি, তাহলে তারা বেশি পরিমাণে কিন্তু ফুড কিনতে শুরু করবে। এবং মানুষের যে লাইফস্টাইল কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কেমন কি কর্পোরেট বেসড লাইফ হয়ে যাচ্ছে। মানে কি সকালে অফিস যাচ্ছে, বিকেলে আসছে, আবার পরের দিন সকালে অফিস যাচ্ছে। অর্থাৎ কি তার নিজের রান্না করা খাওয়ার ক্ষমতা কিন্তু সময় কিন্তু আস্তে আস্তে থাকছে না। পরে কি সে প্যাকেটজাত দ্রব্য কিনছে। এই প্যাকেটজাত দ্রব্য কেনার ফলে কি শিল্প উন্নতি, খাদ্য শিল্পে কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খাদ্য শিল্পে উন্নতি আরও বেশি করে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন ধরনের প্ল্যান বলতে কি এখানে বোঝানো হচ্ছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং নতুন প্ল্যান সৃষ্টি করছে এবং সেই প্ল্যানগুলোর ফলে কিন্তু আরও সুন্দরভাবে খাদ্যকে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিভিন্ন ধরনের হিমঘর করা হচ্ছে। হিমঘরে কিন্তু কাঁচামাল আলু, পটল এগুলোকে কিন্তু সেখানে কিন্তু সংরক্ষণ করে রাখা যাচ্ছে। অর্থাৎ রিজার্ভেশন করার ফলে কি বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজ সৃষ্টি করছে। কোল্ড স্টোরেজ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কিন্তু এইসব জিনিসপত্রগুলো কিন্তু রাখা হচ্ছে এবং প্রচুর পরিমাণে শিল্প থেকে প্রচুর প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি। বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে। কোয়ালিটি প্রবলেম বলতে একই ধরনের ফসল কিন্তু একই জমিতে সবসময় পাওয়া যায় না। তাহলে এখানে একটা আম গাছ আছে, এখানে একটা আম গাছ আছে, এই আম গাছের আম মিষ্টি বলে এই আম গাছের আমও মিষ্টি হবে তার কিন্তু মানে নেই। অর্থাৎ কি কোয়ালিটিকে সঠিকভাবে আমাদের বিবেচনা করতে হবে। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কি বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বিভিন্ন ধরনের প্রযুক্তি যে ব্যবস্থাগুলো রয়েছে সেই প্রযুক্তি ব্যবস্থাকে আরও উন্নত করে ফুড প্রসেসিংকে আরও উন্নতর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। র মেটেরিয়াল যেগুলো রয়েছে, সাধারণত আমরা পাই না কোন কারণের জন্য, বিভিন্ন প্রাকৃতিক ধরনের দুর্যোগ, এই যে আমফান হয়ে গেল, প্রচুর পরিমাণে আম এবং লিচু ব্যবসায় কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে কি এই যে প্রাকৃতিক যে বিভিন্ন কারণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাঁচামালের একটা অভাব দেখতে পাওয়া যায়। এই যে তারপরে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা হবে সেটাকে যেন সঠিকভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। অর্থাৎ কি সঠিকভাবে অ্যাওয়ারনেসটা করার ফলে কিন্তু আমরা সঠিকভাবে যদি আমরা বলি এই খাদ্যগুলোকে তোমরা সঠিকভাবে সংরক্ষণ করো তাহলে ভবিষ্যতে কিন্তু এই খাদ্যগুলো থেকে আমরা বেশি উপযুক্ত পাবো। যেমন হচ্ছে আঙুর থেকে কিশমিশ তৈরি করা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের খাদ্য সংরক্ষণ। তার মানে কি আমরা সারা বছর আঙুরটাকে খেতে পাচ্ছি কিশমিশ রূপে। এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে সাধারণ প্রবলেম এবং এই প্রবলেমগুলো কিছু সলিউশনও রয়েছে। যেমন ডিমান্ডটাকে ক্রিয়েট করে, প্রথমেই বললাম ডিমান্ড করতে হবে। অর্থাৎ এই যে চিপস যদি আরও সুন্দরভাবে আমরা করতে পারি, মডার্নভাবে যে চিপসের প্যাকেটটাকে আরও আকর্ষণীয়, চিপসের টেস্টটাকে যদি আরও সুন্দরভাবে করতে পারি তার ডিমান্ডটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আরবানাইজেশনের ফলে মানুষের জীবনযাত্রা অতিরিক্ত পাল্টে যাবে, ফলে তারা কিন্তু প্যাকেটজাত দ্রব্য বেশি নিতে চাইবে, ফলে খাদ্য প্রক্রিয়াকরণও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং ফুড প্রসেসিং সম্পর্কিত যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি করার কথা আমাদের একবার করে ভাবতে হবে। ভাবলে কি হবে, তাহলে আরও বেশি পরিমাণে কিন্তু আমরা সেখানে ফুড প্রসেসিং কিন্তু আমরা করতে পারবো। এইগুলো গেল সাধারণত ফুড প্রসেসিংয়ের একটা পার্ট। তাহলে আমরা কি কি বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। প্রথমেই লৌহ ইস্পাত শিল্প আলোচনা করলাম, কটন আলোচনা করলাম এবং তারপরে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আলোচনা করলাম এবং তারপরে হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। এই তিনটেই কিন্তু কাঁচামাল ভিত্তিক, কাঁচামাল ছাড়া এই তিনটে শিল্প কোনোভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ না। তোমাদের সাথে বাকি থাকলো যে দুটো শিল্প, পর্যটন শিল্প এবং যে তথ্য প্রযুক্তির সাথে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে দর্শনীয় স্থান এবং পর্যটনের ব্যাপারটা রয়েছে সেইগুলো এবং কুটির শিল্প, এ কটা নিয়ে কিন্তু আমি নেক্সট দিনকে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।